আয়রন ডোম ভেদ করে তেল আবিব ও হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, 2 জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েল ও মার্কিন আগ্রাসনে আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ নিহত 34। লেবাননেও বর্বর হামলা। সবুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে আমেরিকার হুমকি, হুঁশিয়ারি আর আলটিমেটামকে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না ইরান। উল্টো ট্রাম্পের হুঁশিয়ারিকে নিয়ে হাসি তামাশায় মেতেছে ইরান। বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েল সহ আমেরিকার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা আরও জোরালো করেছে ইরান। একই সাথে খামেনি দেশ সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। আবারও নাকচ করে দিয়েছে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধ জয়ের চাবি কি এখন ইরানের হাতে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত আর আলটিমেটাম দিচ্ছেন, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে ওই পথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। ইরানের মাটিতে আরও শক্তিশালী আঘাত এলেও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলোকে আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত নেই। সোমবার আরও হামলা জোরদার করেছে মোস্তফা খামিনির দেশ। ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের হামলায় হতাহত হয়েছে 1/2 ইরানি নাগরিক। তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় 50টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিধ্বংসী হামলার মুখে পড়েছে ইসরায়েলের হাইফা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীতে রাতভর মিসাইল হামলা চালায় আইআরজিসি। বিভিন্ন স্থাপনায় আঘাত হানে ইরানি মিসাইল, যাতে প্রাণ গেছে 2 ইসরায়েলির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। জ্বলছে হাইফা। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহরটিতে রোববার রাতভর মিসাইল হামলা চালায় ইরান, যার মধ্যে বেশ কয়েকটি আঘাত হানে হাইফার আবাসিক এলাকায়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে, উদ্ধার করা হয়েছে একাধিক মরদেহ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই। ইসরায়েলের হাইফায় চালানো ইরানের হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এই হামলাকেই। এদিকে অপর একটি হামলা ইরানি মিসাইল আঘাত হানে তেল আবিবের পানি সংরক্ষণাগার এবং সুয়ারেজ লাইনে, যার কারণে পানিতে ভেসে যেতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা। ইরানের হামলার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন অনেক ইসরায়েলি। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? তিনি কি মানসিক রোগী? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ জানিয়ে এমন প্রশ্নই তুলেছেন খোদ আমেরিকার রাজনীতিবিদরা। রবিবার চরম অকথ্য ভাষায় ট্রাম্প ইরানকে হুমকি দেওয়ার পরই ক্ষোভ জানিয়েছেন আমেরিকার প্রভাবশালী রাজনীতিবিদরা। তাগিদ দিয়েছেন যুদ্ধ বন্ধের। প্রশ্ন উঠেছে, বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়ে যে পরিমাণ নাজেহাল হতে হয়েছে আমেরিকাকে, বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার হারিয়ে যে পরিমাণ ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের বাহিনী, এরপরও কি ভৌগোলিকভাবে জটিল ইরানের ভেতরে ঢুকে সেনা অভিযান চালানোর সাহস করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের আকাশে দাপিয়ে বেড়ানো মার্কিন F-15 স্ট্রাইক ইগল যখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, তখন ওয়াশিংটনের দীর্ঘদিনের অজেয় থাকার দম্ভে প্রথম বড় আঘাত লাগে। 5 সপ্তাহের টানা বোমা বর্ষণে আকাশপথ নিজেদের দখলে রাখার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু একের পর এক বিমান হারানোর ঘটনা প্রমাণ করে ইরান সত্যিকার অর্থেই পাল্টা লড়াই করার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাইলট উদ্ধার অভিযানকে নিজেদের বড় জয় হিসেবে প্রচার করছেন, কিন্তু এই নাটকের আড়ালে লুকিয়ে আছে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির অঙ্ক। পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকার যে পরিমাণ সম্পদ ও প্রযুক্তি নষ্ট হয়েছে চলমান যুদ্ধে, সেটা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। ইস্পাহানের দক্ষিণে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি ব্যবহার করতে গিয়ে বড় বিপদে পড়ে মার্কিন বাহিনী। বালিতে চাকা দেবে গিয়ে আটকে যায় 2টি বিশাল C-130 হারকিউলিস বিমান। শেষ পর্যন্ত সেই বহুমূল্য বিমানগুলো ইরানিদের হাতে পড়া থেকে ঠেকাতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়। একটি উদ্ধার কাজের জন্য $25 কোটি বেশি মূল্যের যুদ্ধ সরঞ্জাম হারানো সাধারণ কোনো ঘটনা নয়। এই সংকট একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আমেরিকা কি সত্যিই ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর
হারানোর ঝুঁকি নিতে পারবে? বিমান এবং তার ক্রু উদ্ধারের সময় এতগুলো সরঞ্জাম হারাতে হয়েছে তাদের। সেক্ষেত্রে ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা ইউরেনিয়াম দখল করা কতটা কঠিন হবে সেটা সহজেই বোঝা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বার্তার জেরে মার্কিন রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বার্নি স্যান্ডার্স সহ অনেক রাজনীতিবিদ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। 7 এপ্রিল মঙ্গলবারকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকের কষ্টের জন্য প্রস্তুত হও। এমনকি বার্তার শেষে আলহামদুলিল্লাহ লিখে তিনি তৈরি করেছেন অদ্ভুত এক বিপরীতমুখী পরিস্থিতি, আর সেটা নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। হরমুজ প্রণালী খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরও 24 ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান, আবারও দিয়েছেন এমন হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে IRGC। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 10 দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে পূর্ণ আরেকটি পোস্ট দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সবকিছু উড়িয়ে দেয়া হবে। যেভাবে 1 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আসছে ইরান, এবারও জানালো তেমনই প্রতিক্রিয়া। এক টুইট বার্তায় IRGCর পাল্টা হুঁশিয়ারি, আর কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরে নতুন বন্দোবস্তের প্রস্তুতির কথাও জানিয়েছে IRGCর নেভি। For the past 48 years, ইরানের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোও ভয়াবহ আগ্রাসনের শিকার হবে। ট্রাম্পের হুমকির জবাবে এমন পাল্টা হুমকি দিয়েছে তেহরান। in case Iran's infrastructure ইরানের অবকাঠামোয় হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত একই ধরনের স্থাপনায় আক্রমণের মধ্যে দিয়ে জবাব দেওয়া হবে। 48 বছর ধরে মার্কিন প্রশাসন ইরানকে হুমকি দিলেও আমরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি। নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মানুষ। কেবল 37 দিন ধরে নয়, 5 দশক ধরে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত আমরা। সেনারা দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষ আরেকটি ভুল হিসাব করেছে। something that we will do it. ইরানকে গেল 15 দিনে 5টি আলটিমেটাম দিয়ে আলটিমেটামের রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও ইরানকে বাগে আনা বা ইরান যুদ্ধে জয় তো দূরে থাক, হরমুজ প্রণালী খোলাও নিশ্চিত করতে পারছেন না তিনি। ফলে বিশ্ববাজারে যেমন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, তেমনই কমছে বিশ্বের আমেরিকার মোড়লগিরির প্রভাব। শুধু তাই নয়, ট্রাম্পের আলটিমেটামের রেকর্ড নিয়ে চলছে উপহাস আর হাসি। এমনকি মজার ছলে গোটা বিশ্বেই প্রশ্ন উঠেছে, ট্রাম্পের পরবর্তী আলটিমেটামের তারিখ কি ঠিক করা হয়ে গেছে? বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। The United States military began major combat operations in Iran. ইরানের সাথে যুদ্ধে নেমে আলটিমেটামের রেকর্ড ভাঙছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক চূড়ান্ত আলটিমেটাম দিয়েও ইরানের যুদ্ধে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে একাধিক আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। 21 মার্চ ইরানকে উদ্দেশ্য করে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি। পরে অবশ্য আলোচনার অগ্রগতির দোহাই দিয়ে সময়সীমা 5 দিন বাড়ানোর কথা উল্লেখ করেন ট্রাম্প। এর 3 দিন পর আবারও বোল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। নতুন করে 10 দিনের সময়সীমা ঘোষণা করেন ট্রাম্প। সবচেয়ে আলোচিত ও সাম্প্রতিক হুমকিটি এসেছে গত 5 এপ্রিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি এই দিনটিকে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হিসেবে অভিহিত করেছেন।
তবে এরপর আবারও ভিন্ন সুরে কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য 6 এপ্রিলের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছাতে পারে। ইলেকট্রনিক এয়ার ডিফেন্স ব্যবস্থার সহায়তায় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি করেছে ইরান। 5 এপ্রিল ভোরে ইস্পাহানের দক্ষিণে আকাশসীমায় ঢোকা মার্কিন বাহিনীর কয়েকটি বিমান লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় তেহরান। তাদের দাবি, অভিযানে অংশ নেওয়া দুটি C-130 পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারকে আঘাত করে জরুরি অবতরণে বাধ্য করা হয়। ইরানের ভাষ্য অনুযায়ী পরবর্তীতে মার্কিন বাহিনী নিজেরাই ওই ক্ষতিগ্রস্ত বিমান ও সরঞ্জামে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে, যাতে ঘটনাটি আড়াল করা যায়। তেহরান আরও দাবি করেছে, ভবিষ্যতে যে কোনো অনুপ্রবেশ বা সামরিক অভিযান কঠোরভাবে প্রতিহত করা হবে। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা শত্রুদের একাধিক বিমান ধ্বংস করেছি। এক্ষেত্রে আমরা নতুন অস্ত্র ব্যবহার করেছি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে আমরা শত্রুদের বিমানগুলো ধ্বংস করতে পেরেছি। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত 70 জন নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া নৌযান দুটি থেকে বাংলাদেশি সহ 32 জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এছাড়া এ পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলো জানায়, ওই নৌকা দুটি লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। মেডিটেরেনিয়ান সেভিং হিউম্যানস এবং সি ওয়াচ নামের সংস্থার তথ্যমতে নিহতদের ইতালীয় কোস্টগার্ডের একটি টহল নৌকায় তুলে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের দেয়া তথ্যমতে নৌকায় কমপক্ষে 105 যাত্রী ছিল। নিখোঁজ 71 যাত্রীর খোঁজে চলছে তল্লাশি অভিযান। খারাপ আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরে প্রতি বছর এই ধরনের দুর্ঘটনা ঘটছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে চলতি বছরে ভূমধ্যসাগরে অন্তত 683 জন মারা গেছেন, যা 2014 সালের পর অন্যতম সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অব্যাহত আছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 2.2% বেড়েছে, যা প্রায় $2.5। ফলে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $111.43। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়েছে $3। ফলে এই তেল ব্যারেল প্রতি $114.57 লেনদেন হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিপর্যস্ত। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে টালমাটাল জ্বালানি তেলের দাম। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ জ্বালানি সংকটের এই ঝাপটায় রীতিমতো খেই হারিয়ে ফেলছে, যা বাড়তি চাপ তৈরি করেছে বাংলাদেশের মতো দেশগুলোর উপরও। তবে জ্বালানি তেলের দাম বাড়বে বলে সবাই ধারণা করলেও সে পথে হাঁটেনি বাংলাদেশ সরকার। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ জ্বালানি সংকটের এই ঝাপটায় রীতিমতো খেই হারিয়ে ফেলছে। কলম্বো থেকে ইসলামাবাদ সবখানেই যখন জ্বালানি সংকটের দীর্ঘশ্বাস, তখন বাংলাদেশ যেন এক ব্যতিক্রমী উদাহরণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে গত 3 এপ্রিল 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বড় পরিসরে বাড়িয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণায় পাকিস্তানে ডিজেলের দাম প্রায় 55% এবং পেট্রোলের দাম 42% বাড়ানো হয়েছে। ফলে ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে 520.35 রুপি এবং পেট্রোলের দাম হয়েছে 458.40 রুপি। কেরোসিন তেলের দামও বাড়িয়ে 457.80 রুপি নির্ধারণ করা হয়েছে। একই অবস্থা শ্রীলঙ্কাতেও। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় শ্রীলঙ্কায় তেলের দাম 25% পর্যন্ত বেড়েছে। ফলে শ্রীলঙ্কায় প্রতি লিটার সাধারণ পেট্রোলের দাম 317 রুপি থেকে বৃদ্ধি করে 398 রুপি করা হয়েছে। আর গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম 79 রুপি বাড়িয়ে 382 রুপি নির্ধারণ করা হয়েছে। জ্বালানি ঘাটতি মোকাবেলায় প্রতি বুধবার সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে, স্কুল বন্ধ রাখা হয়েছে এবং দীর্ঘ লাইনের কারণে পেট্রোল পাম্পগুলোতে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নেপালের পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটি ল্যান্ডলকড হওয়ায় সমুদ্র বন্দর থেকে তেল নিতে পরিবহন খরচ অনেক বেশি পড়ে। নেপাল নিজের দেশে কোনো তেল উৎপাদন করে না, তারা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন থেকে তেল কেনে তা নিজেদের দেশে সরবরাহ করে। ভারত প্রতি 15 দিন অন্তর আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে নেপালকে নতুন দামের তালিকা দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে নেপালে তার সরাসরি প্রভাব পড়ে। নেপালের ভৌগোলিক অবস্থান পাহাড়ি হওয়ায় সেখানে পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম সড়কপথ। তেলের দাম বাড়ার সাথে সাথে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং বাসা ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে গেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মধ্যে তেলের দাম নিয়ে চরম অসন্তোষ ও হাহাকার বিরাজ করছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর জ্বালানি সরবরাহে অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়েছে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তীব্র জ্বালানি সংকটে রান্নার গ্যাস না পেয়ে আদিম পদ্ধতিতে ফিরে যাচ্ছে গ্রাম থেকে শহরের বাসিন্দারাও। তবে তা নিয়েও রয়েছেন নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ। আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহ দিচ্ছে মোদী সরকার। রান্নার জন্য চাই সিলিন্ডার গ্যাস, তার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। ভারতের মুম্বাইয়ের এই দৃশ্য এখন নিত্যদিনের বাস্তবতা। কয়েকদিন ধরে গ্যাস সংকটে অতিষ্ঠ শহরবাসী এলপিজি না পেয়ে বেছে নিচ্ছেন বিকল্প পথ। কেরোসিন, কয়লা আর বায়োগ্যাস এসবেই এখন ভরসা। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়াতে। সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাকে তো আমার সন্তানদের জন্য রান্না করতে হবে, তাই আমি কাঠের আগুনেই বাধ্য হয়ে রান্না করছি। গ্রামাঞ্চলে কেরোসিন বা কয়লার রান্না তুলনামূলকভাবে সহজ হলেও শহুরে জীবনে তা ঝুঁকিপূর্ণ। কেরোসিন ব্যবহার কমাতে দীর্ঘদিন প্রচারণা চালালেও সংকটে আবার সেই পুরনো পদ্ধতিতেই ফিরতে হচ্ছে অনেককে। ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় 60% আসে আমদানির মাধ্যমে। 2025 সালে প্রায় 22 বিলিয়ন মেট্রিক টন এলপিজি আমদানি করেছে ভারত, যার বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ক্ষমতা প্রয়োগ করছে সরকার। সীমিত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে শুধুমাত্র গৃহস্থলীর জন্য। এছাড়া পাইপলাইনের গ্যাস সংযোগ থাকা গ্রাহকদের ক্ষেত্রে 3 মাস পর এলপিজি সরবরাহ বন্ধের পরিকল্পনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট ভারতের জ্বালানি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প ও টেকসই জ্বালানির দিকে ঝুঁকছে দেশটি।